কনগ্রেচুলেশন চেন্নাই সুপার কিং। চেন্নাই ম্যাচটা জিতে গেল বিশাল ব্যবধানে। সরফরাজের সেঞ্চুরি দেখলাম অসাধারণ, তার দ্বিতীয় সেঞ্চুরি ছিল এটা এই আইপিএলের ভিতরে এক আসরে। দ্বিতীয় সেঞ্চুরি, অসাধারণ ব্যাট করেছে। লাস্ট বলে যে 4 মেরে তার সেঞ্চুরি পূরণ করলো, লাস্ট বলে মানে 19.5 বল হয়ে গেছে, তার রান ছিল 97। সেখান থেকে একটা 4 কিংবা ছক্কার প্রয়োজন ছিল, তো সেই কাজটা করতে পেরেছে সরফরাজ। অসাধারণ। দুইটা ম্যাচ দেখলাম আজকে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো। বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছিল, দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছিল। তো আজকের ম্যাচটা অঘোষিত ফাইনাল ম্যাচ, সেখানে দেখলাম বাংলাদেশ অসাধারণ করেছে। শান্ত অসাধারণ একটা সেঞ্চুরি করলো। লিটন কুমার দাস তার সেঞ্চুরিটা হাতছাড়া করলো, একেবারে আমি বলবো হাতছাড়াই করেছে, কারণ এত সুন্দর খেলছিল, এত ভালো খেলছিল, সেইখান থেকে ওই বলটাতে কিভাবে সে বোল্ড আউট হয়ে গেল এতক্ষণ ক্রিজে থাকার পরে, এটা আমাকে অবাক করেছে। কারণ লিটন কুমার দাস বাংলাদেশের সবচাইতে ক্লাসিক্যাল ব্যাটসম্যান, সবচাইতে প্রতিভাবান ব্যাটসম্যান, 2 থেকে 3 জনের ভিতরে একজন লিটন কুমার দাস। এবং অতীত যেসব প্লেয়ার আসছিল, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের কাতারে কিন্তু লিটন কুমার দাস আমার দৃষ্টিতে, লিটন কুমার দাসের সেঞ্চুরিটা আজকে পাওনা ছিল। এনিওয়ে, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম দুইটা ম্যাচ নিয়েই। দুইটা ম্যাচ আজকে আমি দেখলাম, অসাধারণ ম্যাচ হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ ম্যাচ হয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচটা। আর চেন্নাই আর যেটা হলো মুম্বাইয়ের ভিতরে, এটা তো এক রোখা ম্যাচ, এক তরফা ম্যাচ যেটা আমি বলবো। কারণ যেভাবে চেন্নাই খেলেছে ভাই, অসাধারণ। শুরু থেকেই যে ব্যাট করলো সানজু, আমি কি সারফরাজের নাম বলছিলাম তখন? আফসোস, আমি কি সারফরাজ খানের কথা বলছিলাম না সানজুর কথা বলছি? মনে নেই, সংসারে মন নাই। আসলে দেওয়ানো হয়ে ফয়দা আছে, সংসারে মন নেই, শরীরও জিত নেই। যার কারণে হয়তো উল্টাপাল্টা বইলেও থাকতে পারি, আমার মনে নেই, কারণ আমার মনে থাকে না, গাজনি হয়ে গেছি। এনিওয়ে, সানজু সঞ্জু স্যামসং যে কত পাওয়ারফুল ব্যাটসম্যান, এবং তার প্রতিভার ঝলক কিন্তু সে দেখাচ্ছে একের পর এক। বিশেষ করে যখন আপনার ওয়ার্ল্ড কাপে পরপর 97, 89 রানে আউট হয়ে গিয়েছিল, সেখানে আমার মনটা আসলে ভেঙে গিয়েছিল। আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমি ক্যামেরা নিয়ে রেডি হচ্ছি, যে তাকে নিয়ে ভিডিও বানাবো, একসাথে সেলিব্রেশন করব। ওই টাইমটাতেই দেখা যায় যে এর পরের বলটাতে আউট হয়ে যায়, বা 2টা বল পরেই আউট হয়ে যায়। আবার অনেক সময় ক্যামেরা রেডি করতেছে, এমন সময় আউট হয়ে গেছে। তো সেই জায়গায় আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, আমার কলিজা ভেঙে যায়। এটা সানজুর বেলায় না, এটা যে কোনো ব্যাটসম্যান যদি আপনার ভালো খেলতে থাকে, 80-র ঘরের উপরে হয়, 90-এর কাছাকাছি চলে যায়, সেখান থেকে যদি আউট হয়ে যায়, সেটা আসলে মন ভাঙার মতোই, কলিজা ভাঙার মতোই অবস্থা হওয়ার কথা স্বাভাবিকভাবেই। তো সেই জিনিসটা আমার হয়েছিল। তো আজকেও যখন আমি জব থেকে ফিরছিলাম, আমি ড্রাইভ করছিলাম, হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন। ওই সময় দেখলাম যে আপনার লাস্ট ওভার সানজুর সম্ভবত 15 রান বাকি ছিল। 15 রানই তো বাকি ছিল মনে হয়। এ নিয়ে ভুল বলে থাকলে কারেকশন করে দিবেন কমেন্টে। তো ওই জায়গাটাতে সানজু প্রথম বলে ছক্কা মেরে দিল। তারপরে যেহেতু আর 9 রান দরকার ছিল তার সেঞ্চুরি হতে, 9 রান তো না 8 রান, যাই হোক, ভুল বললে সংশোধন করে দিবেন কমেন্টে। তো সেই জায়গাটাতে সে সিঙ্গেল নিল না, দুইটা সিঙ্গেল নিতে পারতো, সিঙ্গেল নেয় নাই, কারণ তার সেঞ্চুরিটাও দরকার ছিল। আর যেহেতু ওই ব্যাটসম্যান স্ট্রাইকে আসলে হয়তো দলের রানটাও এত হতো না, তো সেই জায়গাটা থেকে একটা 4 মারলো স্কুপ করে। এবং পরে লাস্ট বলে যখন দেখলাম যে 19.5 বল হয়ে গেছে, তার রান দরকার আরো 4 রান, 3 রান দরকার, 97 হয়ে গেছিল। তো লাস্ট বলটাতে আমি অপেক্ষা করছিলাম, দোয়া করতেছিলাম যে একটা ছক্কা মেরে দিন, একটা 4 মেরে দিন, যেভাবে হোক। যাক, ওইটা 4 হয়েছে, আমি ভাবছিলাম যে 6, তো 4 হয়েছে। সেঞ্চুরি পূর্ণ করলো। এই সেঞ্চুরির ফলে সঞ্জু সেকেন্ড সেঞ্চুরি কিন্তু করলো, যার মধ্যে 6টা ছক্কা, 10টা 4 সম্ভবত।
তো ৬টা ৬, ৬, ৬ ৩৬ আর ১০টা ৪ ৪০, ৪০ আর ৭৬ রান। তো সেই জায়গাটাতে অসাধারণ আমি বলবো সঞ্জুর ব্যাটিংটা আমি আহ, উপভোগ করেছি। আর মুম্বাই দলটা আসলে নষ্ট হয়ে গেছে বলতে আপনার রোহিত শর্মার অনুপস্থিতি আমার কাছে মনে হয় যে মানে আমি টের পাচ্ছি। রোহিত শর্মা থাকলে একরকম, রোহিত শর্মা না থাকলে আরেক রকম। পুরো দলটা, দলের ঐক্য, বোলিং চেঞ্জেস, অনেক সময় পুরোনো প্লেয়ার থাকলে কি হয় আপনার বুদ্ধি পরামর্শ কাজে লাগে। তো সেই জায়গাটাতে মুম্বাই আসলে কিছু করতে পারতেছে না। আর মুম্বাইয়ের ব্যাটসম্যানরা তো ফর্মে নেই। কারণ আপনি দেখেন যদি সূর্যকুমার ফর্মে নাই, তারপরে হার্দিক পান্ডিয়া ফর্মে নাই, আরও ওপেনারগুলো ফর্মে নাই ওইরকম। রোহিত শর্মা আসলে হয়তো ঠিক হবে। আর ঠিক হইলে কি ম্যাচ তো প্রায় শেষের দিকেই। কিন্তু চেন্নাই কিন্তু লাস্ট মুহূর্তে এসে আপনার ফর্মে চলে আসছে। সানজু ফর্মে আছে, সারফারাজও ভালো খেলতেছে, সব কিছু মিলিয়ে আপনার ভালো অবস্থায় আছে। তো এই জয়টা অনেক বড় জয়, ১০০ কত রানের জয় জানি। আমি বলবো যে যথেষ্ট ভালো খেলেছে চেন্নাই। আর বাংলাদেশ নিউজিল্যান্ডের কথা যেটা বলবো, নিউজিল্যান্ড আসলে এটা প্রথম সারির দল না, দ্বিতীয় তৃতীয় সারির দল। তবে পরিসংখ্যান যখন আপনি ঘাটবেন তখন তো আর লেখা থাকবে না যে দ্বিতীয় সারির দলের সাথে জিতছে কিংবা তৃতীয় সারির দলের সাথে জিতছে। হয়তো প্রথম সারির দল হইলে খুশিটা একটু বেশি হইতাম। ভালো ভালো ব্যাটসম্যান যদি থাকতো, তারা আইপিএল পিএসএল এ খেলতেছে, তারা যদি থাকতো হয়তো একটু বেশি খুশি হইতাম। এখন একটু কম খুশি, এই আর কি। কিন্তু ওভারঅল যদি আমি বলি, ম্যাচ জয়, ইন্টারন্যাশনাল ম্যাচ জয়ের স্বাদ আলাদা, এবং সেটা পরিসংখ্যানে আপনার থাকবে যে বাংলাদেশ দল হারাইছিল, সিরিজ হারাইছিল, এটা থাকবে। এবং বাংলাদেশ দল ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইয়ের ব্যাপারে এটা অনেক বড় একটা অবদান রাখবে, কারণ পয়েন্টের হিসাব আছে এখানে। তো সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশ দল খুবই ভালো করেছে। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান যে ইয়াটা পেল, ফাইফার পেল, মুস্তাফিজুর রহমান অসাধারণ। ২টা ম্যাচ খেলতে পারেনি মুস্তাফিজ ইনজুরির কারণে। আজকের ম্যাচে খেললো, খেলার পরই আবার এই যে ফাইফার পেল, অসাধারণ বল করেছে। এবং সাথে সাথে আমি বলবো নাহিদ রানার কথা। না, আজকেও দেখলাম যে ২টা উইকেট পেল ১০ ওভারে, সম্ভবত ৩৭ রান দিয়ে। একটা মেডিনো ছিল এর মধ্যে, ২টা উইকেট পেয়েছে। সবচাইতে বড় কথা তার বোলিং যেই স্পিড, স্পিডটা আমাকে অবাক করে। কন্টিনিউয়াসলি সে ১৪৫, ৫০, ৪৮, ৪০-এর উপর প্রতিটা তার পেস থাকে। এবং নতুন নতুন অস্ত্র সে ইয়র্কারগুলো ভালোভাবে ডেলিভার করতে পেরেছে। এবং স্লোয়ার কিছু আছে। ওভারঅল তার স্পিডের কাছে নিউজিল্যান্ডের ব্যাটাররা আসলে নাস্তানাবুদ। তার স্পিড যথেষ্ট পরিমাণে ভালো। এভাবে যদি তাকে যত্ন করা যায়, নাহিদ রানাকে, বাংলাদেশের একজন স্পিড স্টার হয়ে উঠবে সে। এবং বাংলাদেশের ইতিহাসে এরকম স্পিড বোলার তো আর ছিল না। ওই আছে, ওই বাংলাদেশের একটা ভবিষ্যৎ, কিন্তু ওকে যত্ন করতে হবে। মোস্তাফিজের পরে তাসকিন ছিল, শরীফুল আছে, তারপরে হাসান মাহমুদ, এগুলো আছে। কিন্তু আমি ইয়াকে, নাহিদ রানাকে আমি এগিয়ে রাখবো তার বলের পেসের কারণে। তার পেস আমাকে আসলে এই বয়সে একটু ধরে রাখছে। এবং পরবর্তীতে এটা যদি সে যত্ন করে নিজেকে শাইন দিতে পারে কোচাররা, তো বাংলাদেশের একটা রত্ন আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ এই ম্যাচ জয়ের ফলে ২-১ সিরিজ জিতলো। কনগ্রেচুলেশন। এবং নেক্সট টি-20 সিরিজ আমি আশা করি বাংলাদেশ জিতবে, কারণ নিউজিল্যান্ডের ওইরকম প্লেয়ার এই দলে নাই। এই দলে নাই। মোটামুটি মানের প্লেয়ার এগুলা। এগুলা দ্বিতীয় সারির বললেও ঠিক ভুল হবে। এগুলো তৃতীয় সারির প্লেয়ার। তো এগুলোর সাথে বাংলাদেশের জিতা উচিত, এবং জিতছে। যদি মেন দল হতো খুশিটা একটু বেশি হতাম। তবে ওভারঅল তো পরিসংখ্যান থাকবে যে বাংলাদেশ জিতেছে। এনিওয়ে, কনগ্রেচুলেশন বাংলাদেশ, কনগ্রেচুলেশন সিএসকে। সাপা মাইর আজকে কিন্তু দেখছি, চাপা মাইর এবং ছাগল সরেন্ডার মাইরে, ২টা মাইরে আমরা দেখলাম। ওইদিকে চাপা মাইর মারলো সঞ্জু, আর এদিকে লিটন কুমার দাস এবং শান্ত। শান্ত আজকে ভালো খেলেছে, শান্ত ভালো খেলেছে, লিটন কুমার দাসও ভালো খেলেছে। লিটন কুমার দাসের সেঞ্চুরিটা পাওনা ছিল, যদি একটু দেখে শুনে খেলতো সেঞ্চুরিটা আসলে নর্মালি তার হয়ে যেত। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে।